আমি হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম, ত্রিপুরা ডেভেলপমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আমি সেটা ইকো হচ্ছে কোনো একজনের। ওকে, তো আস্তে আস্তে সবার সাথে সবার পরিচিতিটা বাড়বে, কারণ একদিনে হয়তো পরিচিত হওয়াটা সম্ভব না। আর তোমাদের ম্যাডাম তো থিওরি ক্লাস নেয়, সো ম্যাডামের সাথে তোমাদের ডেফিনেটলি ইন্টারাকশনটা অনেক বেশি। সো ডে বাই ডে হয়তো আমার সাথে আস্তে আস্তে বাড়বে আর কি। তো আজকে আমার সাথে এই পর্যন্তই। আপু কি কন্টিনিউ করবেন? হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। একটু ওরা জয়েন ওকে, করুক, তাই না? 16 জন আছে তো। আচ্ছা। আর বাচ্চারা আপনারা কই? এই জামি, তুমি ইয়ে করো তো, অফ করে ফেলো। তোমার দুইটাতে রেকর্ডিং করতে হবে না, আমি দিয়ে দিব তোমাকে রেকর্ডিং। একজন কমো, দেখি কয়জন আছো। 15 জন কেন? তোমরা সবাই জয়েন করো নাই? তোমাদের তো কবে লিংক দিয়ে দিয়েছি, কবে তোমাদের ক্লাস কোড দিয়ে দিয়েছি। দিবান, আচ্ছা, আমি একটু জামিকে বা সবাইকে একটু উদ্দেশ্য করে বলছি আর কি। যখন কোন স্পিকারের স্পিচ যখন রেকর্ড করা হবে, তার আগে কিন্তু স্পিকারের পারমিশন নিয়ে নিতে হয় আর কি। ঠিক আছে, এটা মানে আজকের জন্য না, সবসময়ের জন্য বললাম আর কি। আর তোমাদের ম্যাডাম তো বলেই দিয়েছেন যে রেকর্ডিং তো আমরা পরে প্রোভাইড করব। সো এখন কোনো রেকর্ডিং এর প্রয়োজন নাই, এটা আমরা গ্রুপে দিয়ে দেওয়া হবে। সো সবাই এটা দেখতে পারবে, ওইটা আরো অনেক ভালো হবে। আচ্ছা আমরা কি স্টার্ট করে দিব? আর D1 কি 17 জন না তো বাবা, আরো বেশি হওয়ার কথা না? সিআর কে আমাদের এখানে? ফাহাদ, সিহাদ, সিআর কে আমাদের ক্লাসে? স্যার ম্যাম আমি তাসিম। তাসিন, তাসিন কি অবস্থা বাবা, ক্লাসে এত কম কেন? ম্যাম আমাদের হচ্ছে 21 জন, মেবি ওরা হয়তো আসছে অথবা আসবে। আচ্ছা আচ্ছা, D1 জানতো তো সবাই, কারণ আমি তো সেন্ট্রালি পোস্ট দিয়েছি। মানে তোমাদের ক্লাসরুমে জয়েন করেছো না সবাই? কি অবস্থা, জয়েন তো করার কথা ক্লাসরুমে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, কিন্তু ম্যাম ক্লাসরুমে হচ্ছে 18 জন দেখা যাচ্ছে কেন এখানে। ক্লাসরুমে? সেটাই আমি বুঝতে পারলাম না, মানে ক্লাসরুমে কেন কম, মানে জয়েন কম করেছো কেন? আহ, মানে এটা কনফিউশন তো থাকার কথা না, তাই না? জি আর ম্যাম, হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমি একটু দেখে নিব। মানে এখন তো আসলে কাউকে বুঝতেছি না কে কে আসছে, অনেক সময় লাগবে এটা আচ্ছা করতে। আচ্ছা, তাহলে স্টার্ট করে দিব। আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স একদিনের জন্য কিন্তু অ্যাটেন্ডেন্স কাটা যাবে, তাই না? আচ্ছা, ম্যাম স্টার্ট করে ডেটটা দিব। তো, হ্যাঁ ডেটটা তো ম্যাম বেজেই গেছে, ওরা যদি আসতো হয়তো এতক্ষণে চলে আসতো। চলে আসতো, ওকে তাহলে স্টার্ট করি। জি রাহিল, তাহলে আমি স্টার্ট করলাম। হ্যাঁ শিওর আপু, শুরু করে দেন। হ্যাঁ, আচ্ছা। আমাদের হচ্ছে যে আমরা যে থিওরিটা পড়ছি 4153, এটারই করেসপন্ডিং হচ্ছে ল্যাব করব 4154। হ্যাঁ, তো থিওরির সাথে সিনক্রোনাইজ অলমোস্ট হবে, আবার ল্যাবে যা যা পড়ানো হবে তা তা তোমার ল্যাবেই পড়ানো হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে থিওরিতে তোমার যে ফ্লোতে আগাচ্ছে, এটা আসলে আগে পাওয়ার সিস্টেম 1 ল্যাব ছিল, এরপরে এই পাওয়ার সিস্টেম 1 ল্যাবটাকে পাওয়ার সিস্টেম 2 তে কনভার্ট করা হয়েছে। হ্যাঁ, তো আগে একটু জানি যে আমাদের মার্কস অ্যাসেসমেন্টটা কিরকম আসলে হবে। তো আমাদের খুব স্বাভাবিক 100 মার্কসেরই পরীক্ষা হবে। তো এখানে আমাদের অ্যাটেন্ডেন্স আর পারফরমেন্সে রাখা হয়েছে 10, তাই না রাহিল? অ্যাটেন্ডেন্স আর পারফরমেন্সে তো 10। জি আপু। আচ্ছা, ল্যাব রিপোর্ট যেটা সেখানে 10 রাখা হয়েছে। ল্যাব রিপোর্টটা আপনারা গ্রুপে দেন, তাই তো? গ্রুপটাকে এখন আমাদের ফরম্যাট, মানে গ্রুপ ফর্ম করতে হবে। গ্রুপটা ফর্ম করার পরে আমরা এরপরে যখন ল্যাব শুরু করব তখন হচ্ছে ল্যাব রিপোর্টটা দিতে হবে আপনাদের। আচ্ছা, তারপরে দুইটা ভাইবা দিব আমরা, একটা হচ্ছে ভাইবা 1, একটা দিব ভাইবা 2। হ্যাঁ, তো দুইটারই 15 30 মার্কসের থাকবে। ভাইভা 1 এ যে এক্সপেরিমেন্ট থাকবে সেটা হচ্ছে 1 2 6 আর 7। হ্যাঁ, তো এই চারটা এক্সপেরিমেন্ট করার পরে আমরা একটা ভাইবা দিব, সেটার মার্কস 15। আর বাকি যেই 5টা দেখছো, এই 5টার মধ্যে আসলে 9-10টা একটাই বলতে পারো, কারণ ওইটা হচ্ছে তোমাদের পাওয়ার ওয়ার্ল্ড সিমুলেটর দিয়ে একটা যে সিমুলেশন দেখানো হয় লোড ফ্লো দিয়ে। হ্যাঁ, তো সেটার মার্কস হচ্ছে ভাইবা 2, সেটাতেও 15 মার্কস। হ্যাঁ, রিপোর্ট রাইটিং সম্পর্কে একটু পরে আরেকটু ডিটেইল বলবো। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের পেপার নিয়ে কিছু কাজ করা দরকার। আচ্ছা রাহিল, ওরা রিপোর্ট রাইটিং এ কয়টা পেপার নিয়ে কাজ করবে?
এটা কি কোনো বাধা ধরা নিয়ম আছে নাকি মিনিমাম মিনিমাম স্ট্যান্ডার্ডের জন্য আসলে 5টা রেফারেন্স পেপার না হলে আসলে ইনফরমেশন তেমন থাকে না, থাকে না? কারণ হ্যাঁ, একটা পেপার থেকে রিরাইট করতে গেলে প্লেজারিজমে অনেক বেশি সিমিলারিটি ইন্ডেক্স চলে আসে। আচ্ছা, প্ল্যাগারিজম যেটা, সেটা তো আসলে আপনাদের এখন কিন্তু ইউনিভার্সিটিতে টার্নিটিন একটা সফটওয়্যার আসছে যেটাতে আসলে প্ল্যাগারিজম ধরা হয়। তো এবার যেহেতু আপনাদের হার্ডওয়্যার প্রজেক্ট নাই, মানে এই যে 6-7টা ছিল আসলে আগে হার্ডওয়্যার প্রজেক্ট, হ্যাঁ, তো যেহেতু করোনার কারণে এখন আপনারা গিয়ে ইকুইপমেন্ট কিনবেন, সেটা রিস্কি হয়ে যায়, এজন্য এই হার্ডওয়্যার প্রজেক্ট থেকে আমরা আসলে যে রিপোর্ট রাইটিং এ চলে গেছি। এই রিপোর্ট রাইটিং বলতে বুঝায় যে যে কোনো একটা টপিক নেন, ওই টপিকের আন্ডারে রিসেন্টলি যে কাজগুলো হয়েছে, মনে করেন এটা তো 2020, হ্যাঁ, 4 বছর প্রিভিয়াস 4 বছরের রিসেন্ট একদম কাজ। মানে 4 বছরের প্রিভিয়াস কেন যেতে নিষেধ করি, কারণ হচ্ছে যে 4 বছরে অনেক দেখা যায় নতুন কাজ চলে আসছে, হ্যাঁ, যে ধরেন আপনি একটা নর্মাল সিস্টেম নিয়ে কাজ করতেছেন, দেখবেন এটারই আপগ্রেডেড ভার্সন অলরেডি চলে আসছে। আর আপনারা যদি এই পেপার রাইটিংটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বা কি বুঝতেছে যদি একটু বেসিকটা বুঝে কাজ করেন, লেখাটা যদি ভালো হয়, তাহলে একটু হালকা পাতলা সিমুলেশন ঢুকাইলেই কিন্তু আমাদের একটা কনফারেন্স পেপার আপনারা ইজিলি করতে পারেন। আর যেহেতু গ্রুপে কাজ করবেন, সুতরাং এটা আপনাদের জন্য আরো ইজি হয়ে যায়। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে রিপোর্ট রাইটিং, এটা নিয়ে আরেকটু পরে ডিটেইল বলবো, আগে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু জেনে রাখি। সফটওয়্যার প্রজেক্ট, এটা থাকে 10 মার্কসের। সফটওয়্যার প্রজেক্টটা হচ্ছে যে মনে হয় রাহিল, সফটওয়্যার প্রজেক্টটা কিভাবে করো এটা একটু তুমি বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, সফটওয়্যার প্রজেক্টটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 8 এর উপরে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1 2 6 7 3 4 5 9 10 আছে, অনলি এক্সপেরিমেন্ট নাম্বার 8 না মিসিং। তো এইটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড, আর ওখানে সফটওয়্যার রিলেটেড যে প্রজেক্টটা এটা সবার জন্য সেম, প্রত্যেকটা গ্রুপ এবং এই সেমিস্টারের জন্য সবার জন্য সেম। এটা হচ্ছে ম্যাটল্যাব দিয়ে লোড ফ্লো স্টাডি অ্যানালাইসিস করা। তোমাদের মনে হয় না এখনো লোড ফ্লো স্টার্ট হয়েছে। যখন লোড ফ্লো স্টার্ট হবে তোমরা বিভিন্ন ধরনের বাস সম্পর্কে আইডিয়া থাকবে, এবং বাস থেকে একটা বাসে কিভাবে ইলেকট্রিসিটি ফ্লোটা হয় আর কি, বিভিন্ন ধরনের লোডে কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো হয়, ওইটা দিয়ে একটা লোড ফ্লো স্টাডি হবে আর কি। তোমরা অলরেডি ম্যাটল্যাব শিখে আসছো এবং গস সিডাল এবং নিউটন রাফসন মেথড এই দুইটাই তোমরা শিখে আসছো, এবং এটার উপর তোমাদের অ্যাসাইনমেন্টও করা আছে। দ্যাটস ওয়াই ওই মেথড গুলো নিয়ে আমরা ডিসকাস করবো না, যেহেতু তোমরা জানো অলরেডি 4-1 পড়ো, অনেক বেশি ম্যাচিউর। সো আমরা জাস্ট প্রজেক্টটা কিভাবে সামনের দিকে আগাইতে হবে এটার উপর আমরা হয়তো ছোট একটা ব্রিফিং দিয়ে দিব। তো ওখান থেকে দেখে তোমাদের ডাটাটা সবকিছু ওখানে দেয়া থাকে, এবং আমরা আরো ফার্দার ডিটেইলস এটার উপর একটা ক্লাস হবে। সো আজকের জন্য অতটুকুই জানো যে এক্সপেরিমেন্ট 8 এর উপরে একটা সফটওয়্যার প্রজেক্ট সাবমিট করতে হবে, এবং এটাও গ্রুপে সাবমিট করতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর লাস্টে হচ্ছে সফটওয়্যার প্রজেক্টটাও কি গ্রুপে সাবমিট করতে হবে? এখানে মোটামুটি অনেকগুলো কাজই আমরা গ্রুপে করব, যেমন ম্যাডাম অলরেডি বলে দিচ্ছেন আপনাদের যে ল্যাব রিপোর্ট এটা গ্রুপে হবে। তারপরে সেকেন্ড হচ্ছে রিপোর্ট রাইটিং, এটা বেসিক্যালি থিসিস ফরম্যাটে করতে হয়। তো এটার উপর এটাও গ্রুপে, সফটওয়্যার প্রজেক্ট এটাও গ্রুপে আছে। হ্যাঁ, আর বাকি কোনো কিছু কিন্তু গ্রুপে নাই, যদি রিটেন টেস্ট তোমরা গ্রুপে দেওয়ার চেষ্টা করো আর কি। ওকে, আচ্ছা, রিটেন টেস্টটা ওই যে লাস্টে একটা হয়তো আমরা এমসিকিউ টাইপের দিলাম, ওই যে গুগল ফর্মে দিয়ে দিলাম, সেখানে কিন্তু আসলে কোশ্চেন অ্যান্সার সবই শাফল করা থাকবে। সো এখানে ল্যাব রিটেন টেস্টটা 20 মার্কসের হবে। আসলে আপনাদের জন্য কিন্তু যদি একটু প্রথম থেকেই ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, তাহলে এই কোনোটাই কিন্তু আপনাদের জন্য কোনো কঠিন কিছু না, কারণ দেখেন মাত্র 4টা এক্সপেরিমেন্ট, এই 4টা এক্সপেরিমেন্টে আর আপনাদের অনলাইন হওয়াতে আমার যেটা মনে হয় একদিক দিয়ে সুবিধা, সেটা হচ্ছে আপনাদের হাতে কিন্তু এখন প্রচুর ইনফরমেশন থাকে, যেটা আসলে অফলাইনে হইলে আপনারা এত ইনফরমেশন কিন্তু পেতেন না, তাই না? দেখেন আপনাদের হাতে প্রতিটা ক্লাসের ভিডিও আছে, প্রতিটা এক্সপেরিমেন্টের ভিডিও করে আপনাদেরকে দেয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাদের জন্য বেশ বড় ধরনের একটা প্লাস পয়েন্ট। সো আমার মনে হয় না কোনোটাতেই কোনো সমস্যা হবে। মার্কস ডিস্ট্রিবিউশনটা কি মোটামুটি বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে এখন আসেন এই যে আমরা ডেট গুলো, এটা একটু পরে আমরা যখন করব তখন বলে দিব যে আগে শুরু হোক। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ আমাদের এক্সপেরিমেন্ট 1টা শুরু হবে। তো এক্সপেরিমেন্ট 1 এর ভিডিওটা মোটামুটি শেষ, আমরা এই উইকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই উইকে দিয়ে দিলে আপনারা যেটা করবেন, ভিডিও সবই একটু মোটামুটি দেখবেন, দেখে ক্লাসে আসবেন। আসার পরে আমি যখন পড়াবো তখন কিন্তু আপনাদের কোশ্চেনও করব, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় বা একটু রেসপন্স করেন, ঠিক আছে? সো ডেট গুলো আমরা মোটামুটি পরে আস্তে আস্তে করে যখন ক্লাসগুলো শুরু করব
তখন ডেটগুলো আপনার আস্তে আস্তে এমনি জেনে যাবেন। কিন্তু রিপোর্ট সাবমিশন এন্ড প্রেজেন্টেশন এইটা মোটামুটি কখন করেন? পিএল এর মধ্যে করে নাকি হচ্ছে পরে করে রাহিল? আপু যেহেতু এটা ল্যাব কোনো হুম। কিছুই হচ্ছে পিএল এর পর যাবে না আরকি। যাবে না। আমরা যত সব ধরনের অ্যাসেসমেন্ট আমরা হচ্ছে পিএল এর একদিন আগে হলেও আমরা কমপ্লিট করব। হ্যাঁ, তাহলে সফটওয়্যার প্রজেক্ট সাবমিশন যেটা আর রিপোর্ট সাবমিশন যেটা, এটা তাহলে আপনারা ধরে রাখেন মোটামুটি লাস্ট উইকের আগের উইকের মধ্যে সবাই সাবমিট করার ট্রাই করব। কারণ এই যে রিপোর্ট সাবমিশন বা প্রেজেন্টেশন যেটা আপনারা গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে নিজেরা হচ্ছে আপনারা পেপারগুলো সিলেক্ট করতে থাকেন 4টা বা 5টা একই ধরনের কাজের, বুঝছেন? মনে করেন টপিক আপনারা একটা সিলেক্ট করলেন, টপিক সিলেক্ট করে ওই কাজ রিলেটেড কয়টা হয়েছে, ম্যাক্সিমাম 5টা বা 6টাই পেপার নেন, কিন্তু যেই 6টা পেপার নিচ্ছেন ওগুলো সুন্দর করে বুঝে কাজ করেন, তাহলেই কিন্তু আপনাদের একটা কাজ দাঁড়ায় যাবে। ঠিক আছে? 6টার উপরে যেতে পারলে তো আরো ভালো। হ্যাঁ, যতটুকু ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনাদের হয়। আর প্রজেক্ট প্রেজেন্টেশনের ফরম্যাট হচ্ছে এটা, আর আরেকটু ডিটেইল একটু পরে আমি দেখাচ্ছি। আর স্যার তো আছেনই, যদি আমি কিছু বাদ দিই তাহলে স্যার বলবেন। আচ্ছা, প্রজেক্ট প্রেজেন্টেশন ফরম্যাট বলি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পেপারের ফরম্যাট। পেপারের ফরম্যাট কোন সেন্সে? এই যে দেখতে পাচ্ছ, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ইমপ্লিমেন্টেশন, রেজাল্টস এন্ড ডিসকাশন, কনক্লুশন, রিকমেন্ডেশন, রেফারেন্স। আপনারা যে কোনো পেপারই হাতে নেন না কেন, এটার আগে আরেকটা জিনিস থাকে, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা সব পেপারেরই থাকে। আরেকটা থাকে হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এই দুইটা জিনিস অবশ্যই আপনি সবগুলো পেপারে দেখবেন। তো যেই কাজই করেন না কেন সেটার একটা নাম থাকে। ফার্স্টে একটা প্রজেক্ট, আপনারাও নিজেদের প্রজেক্টের একটা নাম দিবেন, কারণ যেই কাজটা করবেন অবশ্যই আপনি একটা নাম জেনেই কাজ করবেন, নাম ছাড়া তো কোনো কিছু হয় না। সো 5টা পেপার করেন আর যাই করেন, ওই 5টার সামারি দিয়ে আপনারা একটা নাম দিলেন। হ্যাঁ, এটা আসলে কিছু না, আপনাদের প্র্যাকটিস করানো যে পেপার কিভাবে লিখে। তারপরে আসেন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি হয়, ও সরি, অ্যাবস্ট্রাক্টটা বলি। অ্যাবস্ট্রাক্টটা যেটা হয় সেটা হচ্ছে টোটাল কাজটাকে আমি কি করলাম একটা ছোট্ট সামারি, যে খুবই সংক্ষেপের একটা সামারি লিখি যে এই কাজে এই প্রিভিয়াসলি হয়েছিল, আমার কাজে এই জিনিসটা ফুটে পাবে, এরকম টাইপের। তারপর কিওয়ার্ড কি, ধরেন আপনার পেপারের মেইন টপিকের ওয়ার্ড গুলো, কিওয়ার্ড কি, যেমন ধরেন পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড গুলো আমার জানা দরকার ম্যান্ডেটরি, সেগুলোকে কিওয়ার্ডে আমরা লিখবো। ইন্ট্রোডাকশনটা কি করি, ইন্ট্রোডাকশনে অনেক কিছু থাকে, কেন তুমি এই কাজটা করছো, কি প্রবলেম আসলে, তোমার কাজের গোলটা কেন, বা প্রিভিয়াসলি যে কাজগুলো হয়েছে সেখানের স্কোপ লিমিটেশন নিয়ে কিছু কথাবার্তা বলা। এবং এরপরে লিটারেচার রিভিউ, এটা যে সবসময় তোমার লিটারেচার রিভিউ দিতেই হবে তা না, বাট লিটারেচার রিভিউটা থাকা ভালো, যে প্রিভিয়াসলি এই রিলেটেড কাজ হয়ে গেছে। আর এই জায়গায় আমার এই যে এই স্কোপ এন্ড লিমিটেশন দেখছো, অনেক সময় এগুলো আবার লিটারেচার রিভিউ থাকে, যে লিটারেচার রিভিউতে এই কাজ ছিল, এটা বাদ পড়ে গেছে, সো এই কাজটা আমি এখানে করতে চাচ্ছি। বুঝতে পারছো? মেথোডোলজিটা কি জিনিস, ধরো আমি একটা কাজ করলাম, যেমন আচ্ছা আমার একটা লাস্টের কাজ ছিল, এই যে অস্ট্রেলিয়াতে একটা কনফারেন্স ছিল এসডিএস এ, ওখানে আমার 2টা পেপার ছিল। তো ওখানে মেথোডোলজিতে যেটা করতে হয়েছে, যে কি কাজ, আমি ধরো মনে করো আমি একটা লোড ফ্লো চালালাম, লোড ফ্লো চালায় দেখলাম যে সিস্টেমটা স্টেবল, ঠিক আছে। এখন যেহেতু আমার সিস্টেমটা স্টেবল, তো আমি একটা হঠাৎ করে সিস্টেমটাতে একটা ফল্ট ঘটাইলাম। মনে করো একটা সিস্টেম সুন্দর রানিং, ঠিক আছে, তোমাদের ক্লাস মনে করো সুন্দর মতো রান করছে, মাঝখান দিয়ে একটা বাচ্চা দুষ্টামি শুরু করলো, ঠিক আছে। এখন আমার কাজ হবে এই বাচ্চাটাকে কিভাবে আমি কি করতে পারি, স্টেবল রাখতে পারি, তাই না? তো এইটাই আমার কিছু প্রসেস আছে। ওই প্রসেস গুলো কি কি, মনে করো আমি হঠাৎ করে সিস্টেমে ফল্ট ঘটাইলাম বা অনেক বেশি রিনিউয়েবল নিয়ে আসলাম, তাহলে আমার সিস্টেমে কি হবে, ডেফিনেটলি আমার সিস্টেমে ফ্রিকোয়েন্সি ভোল্টেজে কিছু হয়তো আপ ডাউন করবে, তাই না? তো এখন এইটাকে আমি কি করতে পারি, হয় ব্যাটারি বা স্ট্যাটকম কিছু একটা বসে আমি সিস্টেমটাকে স্টেবল করব। বোঝা গেল? এই যে আমার কাজের প্রসেসটা, সেটাকেই বলছি মেথোডোলজি। তারপরে যেটা হয় যে আমি শুধু বললেই তো হলো না যে আমি এই কাজটা এভাবে করছি, তোমাকে ডেফিনেটলি তোমার একটা টেস্ট সিস্টেম ইউজ করতে হয় এবং সেটার উপরে কিছু সিমুলেশন করতে হয়। তো এই যে এটাকে ইমপ্লিমেন্টেশন রেজাল্ট বলে, অথবা অনেক সময় রেজাল্টস এন্ড সিমুলেশনসও বলে। টোটালটা মিলায় ধরো একটা চ্যাপ্টার থাকে বা একটা
পার্ট থাকে। সেখানে কি করো, তুমি যে কোনো একটাই, যে তোমাদের যেটা সফটওয়্যার প্রজেক্ট, স্যার যেটা বললেন তোমাদের যে সফটওয়্যার প্রজেক্টের কাজ, হ্যাঁ ধরো একটা লোড ফ্লো তুমি চালাইলা, তো তোমার কাছে একটা সিস্টেম আছে, তুমি ওই সিস্টেমটাকে কি করছো, রান করাচ্ছ। সো এটা একটা সফটওয়্যারে তুমি দেখাতে পারো যে হ্যাঁ আসলে এই সিস্টেমের এখানে ফল্ট হয়েছে, এখানে আমি যদি ব্যাটারি বসাই আমার সিস্টেমটা স্টেবল হয়ে গেল। সো তুমি একটা তোমার যে কাজটা তুমি দাঁড় করাইছো সেই দাঁড় করানোটাকে জাস্ট ভ্যালিডেট করা, এটাই তোমার বলতেছে যে রেজাল্টস এন্ড সিমুলেশনস। আর ফাইনালি তুমি কি করো, একটা কনক্লুশন দাও যে হ্যাঁ তুমি এই প্রবলেম শো করতে পেরেছো, এই প্রবলেম তোমার অ্যারাইজ করছে এবং এইটা হচ্ছে তোমার সলিউশন। এটাকেই তুমি বলছো কি কনক্লুশন। বুঝতে পারছো? আর ফিচার ওয়ার্ক থাকতে পারে বা রিকমেন্ডেশন থাকতে পারে। রিকমেন্ডেশন তো না, সাধারণত পেপারে আমরা ফিচার ওয়ার্ক দেই যে ফিউচারে এই কাজ করার আরো স্কোপ আছে বা আমার নেক্সট ফিচার ওয়ার্ক এটা হবে। লাস্টে থাকে রেফারেন্স, মানে তুমি যেই কাজগুলোর এই যে ব্যাকগ্রাউন্ড লিটারেচার রিভিউ এগুলো করেছো, ইন্ট্রোডাকশন, মেইনলি আসলে এই দুইটা তিনটা পোর্শনেই বেশি তুমি রেফারেন্স দাও। কিন্তু তোমার যখনই ওই ইমপ্লিমেন্টেশন রেজাল্ট সিমুলেশন চলে আসে, এখানে কিন্তু আমরা আর কোনো রেফারেন্স দিতে পারি না, কারণ এখানে দেখা যায় আমাদের নিজস্ব কাজের একটা স্বকীয়তা দেখাতে হয়। মানে একটা পেপার তখনই পাবলিশ হবে যখন ওই কাজটা আর কেউ করে নাই, তুমি একটা নতুন কিছু নিয়ে দাঁড় করাইলেই সেই কাজটা পাবলিশ হবে। তুমি অন্যের কাজ নিয়ে যদি বলো যে হ্যাঁ ও এই কাজ করেছে আমি আবার রিক্রিয়েট করলাম, সেটা কিন্তু পেপার হিসেবে একসেপ্ট হবে না। বুঝতে পেরেছি? আমার কথা কি ক্লিয়ার? অনেক কথা বললাম, কিছু কি বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের একটা প্রজেক্টের প্রেজেন্টেশন। আর এটা তো আমরা দিলাম একটা রাফ। তো তোমরা এমনিও যখন 4-5টা পেপার ডাউনলোড করবা তখন দেখবা যে ওই পেপারের আন্ডারে যে আরো দেখবা অনেক কিছু আসতেছে বা অনেক কিছু দেখবা যে শিখতে পারতেছো। ক্লিয়ার? এই গেল আমাদের পেপার প্রেজেন্টেশনের আর টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার স্যাপার। এখন লাস্ট আরেকটা জিনিস একটু দেখব। সেটা হচ্ছে যে আমরা একটা কিভাবে রিপোর্টটাকে করতে পারি, এটা আসলে দেখি তাহলে একটা রিপোর্ট আমরা করব, সেটা কিভাবে করব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা বানানো যে সিম্পল অ্যাপ্রোচ টু রাইট থিসিস। এটাকে থিসিসও বলতে পারো, অথবা যেহেতু প্রজেক্ট নিয়ে কাজ করছো প্রজেক্ট, এটাতে যেটা তোমাদের দুইটা কাজ হবে। তোমরা এখন সবাই প্রত্যেকেই তো 4-1 এ থিসিস স্টার্ট করেছো না? এতে হবে কি, পেপার কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে পেপারে কাজ করতে হয়, এটা একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের মানে কিভাবে কোন কাজটা কি ফর্মুলেশনে কি করবা, ইন্ট্রোডাকশনে কি থাকবে। ইন্ট্রোডাকশন আসলে 5-10 পেজ বলা হয়েছে চ্যাপ্টার 1, কিন্তু আসলে ইন্ট্রোডাকশন মেইন পেপারে যদি তুমি যাও, মানে বিশেষ করে কনফারেন্স পেপারে যদি যাও, কনফারেন্স পেপারে তোমার 5 থেকে 6 পেজের উপরে যায় না, সাধারণত যায় না। 6টা পেজ পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সো ইন্ট্রোডাকশন তোমার 1 পেজ অথবা ম্যাক্সিমাম 1.5 পেজ পর্যন্ত ইন্ট্রোডাকশন হয়। হ্যাঁ, এর বেশি হয় না। তো তারপরে এই জিনিসটা একটু তোমরা দেখবা যে কি কি পয়েন্ট বলেছে, কি কি আমরা দিতে পারি। চ্যাপ্টার 2 তে হচ্ছে তোমার লিটারেচার রিভিউ। আচ্ছা রাহিল, ওরা কত পেজের জমা দিবে এটা? আচ্ছা, এটা হচ্ছে ওদের যে স্ট্যান্ডার্ড, ওরা হচ্ছে মিনিমাম হিসাব করলে এখানে এখানে ওদের 7টা পয়েন্ট থাকবে। তো 7টা পয়েন্টে বিভিন্ন চ্যাপ্টারে যেহেতু ভাগ করা আছে, তো নরমালি যদি ওরা 5টা পেপারের রেফারেন্স নেয়, ওরা 10 পেজ কিন্তু এক্সিড করে যায়। তো মিনিমাম 10 পেজেস হইতে হবে, কারণ যেহেতু ওরা কোনো এক্সপেরিমেন্টাল কোনো কিছু নিয়ে কাজ করতেছে না। এইখানে যেটা ডেমো দেখানো হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে একটা 2 ইয়ার্স এর মাস্টার থিসিস কিভাবে লিখতে হয়। আচ্ছা, মাস্টার থিসিস লেখার যে কথা, হ্যাঁ একটা রিপোর্ট লেখা কিন্তু, প্রজেক্ট রিপোর্ট লেখা কিন্তু সেম কথা। এখন কথা হচ্ছে দুইটার হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা হবে, এটার মেথোডোলজিটা কারোর জন্য খুব ছোট হবে আর কারোর জন্য খুব বড় হবে। এটা টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে, যেহেতু তোমরা আন্ডারগ্রেডে আসো এবং টাইম লিমিট খুব কম, লিমিটেড টাইম। কারণ আর এটা স্পেসিফিকলি তোমাদের একটা সেমিস্টারের জন্য এবং স্পেসিফিক একটা পার্সেন্টেজ অফ মার্কের জন্য। সো এই ক্ষেত্রে আমি খুব বেশি প্রেসার দিচ্ছি না, বা আমরা দিব না আর কি। সো তোমরা পেপার
লেংথটা অ্যাটলিস্ট 10 পেজেস হইতে হবে। আর যদি অ্যাটলিস্ট যদি 10 পেজেস না হয়, তোমরা জিনিসগুলো একেবারে এক্সপ্লেইন করতে পারবা না। হুম তো যদি অলরেডি তোমাদের ম্যাডাম অনেক কিছু মেনশন করে দিয়েছেন, আর তোমরা যদি রিভিউ পেপার লিখতে চাও, তো রিভিউ পেপার মানে হচ্ছে এখানে তোমাদের মেথোডোলজিটা তোমাদের কোনো নিজ থেকে কোনো কিছু ক্রিয়েট করতে হবে না, বিভিন্ন ধরনের রেফারেন্স থেকে এনে তোমাদের লিটারেচার রিভিউটাকে অনেক বড় করতে হবে, সেখান থেকে তোমাদের একটা সামারি টানতে হবে। সো সেই ক্ষেত্রে তোমাদের 5টা রেফারেন্সে কাজ হবে না, মিনিমাম 20 to 30 রেফারেন্স লাগবে। হুম বা আরো যত বেশি দিতে পারবা, একটা রিভিউ পেপারের ভ্যালু কিন্তু তত বেশি বাড়ে। কারণ তোমাদের এই অল্প সময়ে হয়তো কোনো সায়েন্টিফিক কাজ করা বা রিসার্চ করা খুবই ডিফিকাল্ট, এন্ড আমি এগ্রি করি। কেউ যদি করতে পারো, ইটস আপ টু ইউ। বাট তুমি যদি কোনো রিভিউ পেপার করতে চাও, যেটা তোমাদের ম্যাডাম মেনশন করেছেন আর কি, যদি কোনো কনফারেন্সে দিতে চাও, যদি ভালো কাজ করতে চাও, অ্যাটলিস্ট 20 to 30 পেজেস, 30 রেফারেন্স লাগবে আর কি। তোমরা হচ্ছে আগে না 30 রেফারেন্স সবসময় লাগে তা না, তোমাদের মোটামুটি 18 থেকে 20টা রেফারেন্সে হয়, কিন্তু যদি তোমরা 5 থেকে 6টা পেপার মোটামুটি ভালো মতো পড়ে, যদি আমার কথা হচ্ছে তোমরা যেহেতু কাজ করবাই, হ্যাঁ, যে গ্রুপে যদি কাজ করো, ধরো 5 জন একই টপিকের 5টা পেপার বের করলা, হ্যাঁ, 5টা পেপার ইন্ডিভিজুয়ালি একজনের একটা পেপার পড়তে কিন্তু ধরো 1 মাস, আমি 1 মাসই ধরলাম, মনে করো 1 মাসই তুমি সবকিছু বুঝতে টুঝতে কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো করতে তোমাদের টাইম লাগবে। কিন্তু যদি একটু এফোর্ট যেহেতু দিতেই হচ্ছে, মার্কসের জন্য তো দিচ্ছই, প্লাস যদি একটা তোমরা টার্ম পেপার থেকেই যদি এখান থেকে যদি একটা পেপার করে ফেলতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হবে। ধরো সিমুলেশনের অ্যাপ্রোচ, সিমুলেশনের জন্য ধরো আমি আছি, তোমাদের স্যার আছে, আমরা কিন্তু মোটামুটি ধরো কাজ করাই হয়, হ্যাঁ, সিমুলেশনটা যেমন আমি মোটামুটি পাওয়ার ফ্যাক্টরি নিয়ে কাজ করি, তারপরে পাওয়ার ফ্যাক্টরি, তার ম্যাটল্যাবেও কিন্তু তুমি যদি চাও মোটামুটি কোডিং কিন্তু পাওয়া যায়, হ্যাঁ, তো ম্যাটল্যাবেও যদি তুমি একটা লোড ফ্লো স্টাডি করে যদি মনে করো যে হ্যাঁ ঠিক আছে এখানে আমরা দেখি কি 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 প্রবলেম হচ্ছে, বা পাওয়ার সিস্টেমের জন্য তোমাদের কি কি হয়, যেমন রাহিল তুমি কোন মানে আমি বলি আমার রিসেন্টলি যে কনফারেন্স পেপার গুলো হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কাজ ধরো করা হয়েছে তোমার পাওয়ার সিস্টেমের তোমার স্টেবিলিটি নিয়ে, মানে ধরো ফ্রিকোয়েন্সি ভোল্টেজ স্টেবল থাকছে থাকছে না, প্রবলেম কি হচ্ছে। তোমরা যদি IEEE তে শাইলারিক দিয়ে একটু সার্চ দিতে পারো, তো ওখানে দেখতে পারো যে আমার কি কি কাজ হয়েছে। রাহিল তোমার কোন লাইনের কাজ সেটা একটু বলতে পারো। তো যার যার আমাদের কাজ সেই লাইনে যদি তোমরা আগাইতে চাও, যেহেতু তোমাদের হাতে অপশন আছে, টার্ম পেপার করবা, তো রাহিল স্যার আছে আমি আছি, তো দুইজনের থেকে যদি কোনো হেল্প লাগে যে সিমুলেশন রিলেটেড বা হ্যাঁ ম্যাডাম এই লাইনে আমরা একটু কাজ আগাইলে ভালো হয়, সো সেখানে আমরা হেল্প করতে পারি। বুঝতে পারছো? সেটা তোমাদের উপরে, তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে যে তোমরা আসলে কাজ করতে চাও কি চাও না। আর যদি মনে করো না যেহেতু টার্ম পেপার, সো বা একটা আমাদের রিপোর্ট সাবমিশন, সো আমি জাস্ট কোনো মতে 5টা রিপোর্ট থেকে করে দিয়ে দিব, এটা তোমাদের উপরে। বুঝতে পারছো? অপরচুনিটি তোমাদের দুইটাই খোলা, এখন যেটা তোমরা নিতে চাও। ক্লিয়ার? রাহিলও তোমাদের স্যারও কিন্তু ধরো পাওয়ার নিয়ে কাজ করে, সো দুইজনই আমরা তোমাদের সাথে আছি, কোনো সমস্যা নাই। বুঝছো? ম্যাডাম তোমাদেরকে যেটা বললেন আর কি, ম্যাডাম হচ্ছে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি নিয়ে কাজ করেন। সো এটা হচ্ছে একদম পাওয়ার সিস্টেমের কোর কাজের সাথে খুব বেশি রিলেভেন্ট আর কি। তো তোমরা হচ্ছে যেহেতু খুব বেসিক লেভেলে কাজ করতেছো, ম্যাডামের কাছ থেকে ইনশাল্লাহ অনেক বেশি হেল্প পাবা আর কি। আর যদি এর বাইরে যে যদি একটু এনার্জি টাইপের কাজ করতে চাও, যেটা আসলে বেসিক্যালি কোনো পাওয়ার সিস্টেমের কোর লেভেলে কাজ না আর কি, তো ওখান থেকে যদি কোনো কিছু হেল্প লাগে, যদি আমার রিলেটেড ফিল্ডে হয়, না হলেও হয়তো কিছুটা হেল্প করতে পারবো। আর সফটওয়্যার লার্নিংটা ইটস আপ টু ইউ। এখানে কেউ তোমাকে সফটওয়্যার শেখাবে না, এটা আসলে নিজের ইচ্ছা নিয়ে শিখতে হয়। যেমন মোবাইলে যেমন গেমস খেলো, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার যেমন আগ্রহ থাকে, তেমনি ম্যাটল্যাবেরও বিভিন্ন স্টেজ থাকে। ম্যাটল্যাবের কোডিং কাজ থাকে, সিমুলিং কাজ থাকে, পাওয়ার ফ্যাক্টরি থাকে। এটা আলাদা একটা সফটওয়্যার, পাওয়ার সিমুলেটর, এটাও খুবই প্রফেশনাল লেভেলের পাওয়ার সিস্টেমের জন্য কাজ করা হয়। আর আবার একটা এখন হচ্ছে পিএস হোমারও ক্যাট। চলতেছে, কিন্তু হোমার পিএস ক্যাডও তো আছে, আবার পিএস ক্যাড ওদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বা পাওয়ার ফ্যাক্টরি আসলে ওদের জন্য এখন ইনিশিয়ালি পর্যায়ে ওদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ নতুন করে শিখতে হবে যদি না কেউ পাওয়ার রিলেটেড কোনো কাজ করছো, কাজ না করলে। আর যদি কেউ এমনি পাওয়ারে এসে কাজ করতে চাচ্ছ তাহলে সেটা ডিফারেন্ট কেস। হোমারও আছে, হোমারও কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। হোমার দিয়ে কিন্তু তুমি ক্যালকুলেশন বা
হালকা পাতলা কস্ট ক্যালকুলেশন এগুলোও করতে পারো, হোমারের কাজ। হ্যাঁ, ওটা ফ্রি দেয়, কিন্তু কিছু দিনের জন্য মনে হয় ফ্রি দেয়, এখনো ফ্রি আছে কিনা বলতে পারবো না। বাট আমরা যখন করছিলাম হোমারে কিছু কাজ, ওটা ফ্রি ছিল স্টার্টিং এ। তো এই হলো অবস্থা। আচ্ছা, আপনারা কি পেপার নামাতে পারেন? পেপার কিভাবে নামাইতে হয় জানেন সাইহাব থেকে? আপনারা কি আজকে আপনাদের জন্য বেশি হয়ে গেছে? আচ্ছা, সাইহাব থেকে কিভাবে পেপার নামা এটা কি জানো, নাকি দেখাই দিব? একটু দেখায় দেন। আচ্ছা, গুগল স্কলার থেকে নামানো যায়। হ্যাঁ, গুগল স্কলার থেকে নামানো যায়, সাইহাব থেকে নামানো যায়, যেটা খুশি সেটা। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। মিস IEEE থেকে আপনাদের পেপারগুলো কি দেখা যাবে? আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে, আমার নামই সার্চ দিয়ে দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি মিস। আচ্ছা, মনে করেন এই যে IEEE এক্সপ্লোরারে গেলেন আপনি। হ্যাঁ, IEEE এক্সপ্লোরারে গিয়ে যদি আমার নাম সার্চ দেন, তাহলে দেখবেন আমার কিছু কাজ হয়তো চলে আসবে। ঠিক আছে, এই যে শায়লা আরিফ। হ্যাঁ, আমার রিলেটেড কি কি কাজ, এই যে দেখেন আমার কিছু রিলেটেড কাজ, রিসেন্ট কাজ, এগুলো ধরে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন আমি IEEE এক্সপ্লোরারে আমি কিছু সার্চ দিলাম, IEEE দরকার নাই, মনে করেন আপনি গুগল স্কলারে যান। গুগল স্কলারে গিয়ে আপনি মনে করেন একটা পেপার সার্চ দিবেন। ঠিক আছে, এখন পেপারটা কি হতে পারে, মনে করেন পিভি ইন মাইক্রোগ্রিড। ঠিক আছে, মাইক্রোগ্রিডে পিভি নিয়ে কি কি কাজ হয়েছে সেটা দিতে চাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন পেপারগুলো চলে আসছে। আচ্ছা দেখেন, এনি টাইম মানে কতটুকু সালের পেপারের কি আছে সেটা আছে। এখন আপনি যদি এগুলোতে টিক মার্ক দেন, তাহলে ইনক্লুডেড প্যাটেন্ট এন্ড সাইটেশন আসবে, কিন্তু যদি এগুলোতে না দেন তাহলে ধরেন এই সংখ্যাটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন? আর যদি মোটামুটি এটা করেন তাহলে আরো বেড়ে যাচ্ছে। সরি, দিলে মানে দিলে কমে যাচ্ছে, আর না দিলে বেড়ে যাচ্ছে। তো সেগুলো আপনারা একটু দেখবেন বাড়ে কমে কোনটাতে কি হয় সেটা। তো এখন মনে করেন আমি এই পেপারটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন অলরেডি পিডিএফ, তার মানে মনে হয় পিডিএফ আকারে এটা আসবে। দেখেন একটু আসলো না, এটা হচ্ছে IEEE এর একটা পেপার। হ্যাঁ, এখন এই পেপারটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। এই যে পেপারটা কি, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস এন্ড স্টেবিলাইজেশন অফ পিভি বেসড মাল্টিপল মাইক্রোগ্রিড ক্লাস্টার। হ্যাঁ, তো এখন এই পেপারটা আপনি নামাবেন। তো এখানে দেখবেন, এই একটু নিচে যান, তাহলে পাবলিশিং ইয়ার কত, 2000 জানুয়ারি 2019 এর। ঠিক আছে, এই যে ডিওআই নাম্বারটা আছে, এই নাম্বারটাকে কপি করবেন। কপি করে যদি সাইহাবে এই ডিওআই নাম্বারটা দিয়ে দেন, ওপেন দিলেই আপনার এই পেপারটা নেমে যাবে। ক্রিসমাসের উইশ দিচ্ছে, মাঝখানে একটা মেয়ে এসে টাকা দিত। এই যে দেখতে পাচ্ছেন, বা ক্রিসমাস উপলক্ষে ভালোই সুন্দর করেছে। তো এই যে হচ্ছে আপনাদের পেপারটা ডাউনলোড হচ্ছে। তো পেপারটা যদি ডাউনলোড হয়, এরকম আপনি ধরেন কয়েকটা নাম দিয়ে সার্চ দিলেন, একই রিলেটেড টপিক। ধরেন আপনারা আগে সিলেক্ট করেন যে রিসেন্টলি যে কাজগুলো হচ্ছে সেখানে থেকে কোন টপিকটা আপনাদের জন্য নিলে ফার্দার কাজ করার সুযোগ আছে। আপনারা যদি অনেক বেশি পুরানো টপিক নেন, তাহলে ওগুলাতে দেখা যায় যে কাজ করার তেমন স্কোপ নাই। এখন যেমন মাইক্রোগ্রিড নিয়ে প্রচন্ড কাজ হচ্ছে, তারপরে রিনিউয়েবলস অ্যাড করা হচ্ছে সিস্টেমে। তো এখন রিনিউয়েবলস আমরা তো ভাবি যে না, রিনিউয়েবলস অ্যাড করলে আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অনেক ভালো হবে, এই সেই হেন তেন, কিন্তু সিস্টেমের স্টেবিলিটিটাও তো আমাদের ভাবতে হবে, তাই না? তো এই জন্য দেখেন যে রিসেন্টলি কোন কোন কাজ হচ্ছে, কোন কোন কাজে আপনাদের কাজ করার স্কোপ আছে। তো এই দেখেন, এই যে দেখেন এই পেপারটা দেখতে পাচ্ছেন,
পেপারটা দেখেন টোটালটা চলে আসলো। এগুলো আসলে কোনোটাই ফ্রি না, তাও সাইহাবের কল্যাণে আমরা পেয়ে গেলাম। এই যে এটাকে এখন যদি এই যে ডাউনলোডের অপশন, ডাউনলোড দিলাম। সো ডাউনলোড দিলে আমাদের এখানে দেখেন আমি যেখানে যা ডাউনলোড করতে চাচ্ছি তো আমি ডেস্কটপে করি, তো এই যে আমার পেপারটা সেভ হয়ে গেল। বোঝা গেল? তো এভাবে করে ডাউনলোড করতে পারবো না আমরা পেপার? ইয়েস ম্যাম। ওকে, তো এই ম্যাম আপাতত কোডটা কপি করার আগে কি করলেন ম্যাম ওইটা দেখতে পারিনি। কোনটা বাবা? এখানে এই যে ডিওআই হ্যাঁ। নাম্বারটা, এটা কপি করে এটা কপি করার আগে কি করলেন ম্যাম ওইটা দেখতে পারিনি। মানে কপি করার আগে কিছু করিনি তো বাবা। এই যে জাস্ট পেপারটা নামাইলাম, এই যে IEEE এক্সপ্লোরারে নাম যে কোনো একটা পেপারের নাম দিলাম, মনে করো পিভি ইন মাইক্রোগ্রিড বা ব্যাটারি সিস্টেম ইন মাইক্রোগ্রিড, বুঝছো? এই যে এখানে যদি তুমি দাও ব্যাটারি ইন মাইক্রো, ম্যাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও আচ্ছা সরি সরি, আমি তো অফ করে দিছি। হয়েছে? দেখতে পাচ্ছো? জি ম্যাম। এই যে ব্যাটারি ইন মাইক্রো, এটা দিয়ে সার্চ দাও। সামথিং ওয়েন্ট রং, তার মানে এখানে হবে না। তাহলে কি করতে হবে? গুগল স্কলারে যাও। এখানে গিয়ে লিখো ব্যাটারি ইন মাইক্রোগ্রিড, ঠিক আছে? অথবা তোমার যে টপিক সেটা নাও। এই যে দেখছো কতগুলো চলে আসছে। মনে করো এই প্রথম পেপারটাই আমি নিব, এনার্জি ম্যানেজমেন্ট। আচ্ছা এখানে দেখো, এখানে এখন এটা এলসিভিআর এর একটা পেপার, হ্যাঁ? তো এলসিভিআর এর পেপার যেহেতু, তার মানে এখন তাহলে এটার আমার কি দরকার? এটার আমাদের ডিওআই নাম্বারটা দরকার। কিন্তু এখানে দেখো ডাউনলোড ফুল টেক্সট ইন পিডিএফ, তার মানে এগুলো ফ্রি দেয়া থাকে, ফ্রি অ্যাক্সেস। তার মানে ফ্রি অ্যাক্সেস যদি দাও, এই যে তোমার পেপার এমনি ডাউনলোড হয়ে যাবে, দেখছো? আর যেগুলোর ফ্রি অ্যাক্সেস না সেগুলার ডিওআই নাম্বার থাকবে। আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ওকে, এই যে এটা হচ্ছে ফ্রি, সো এটা ডাউনলোড হয়ে গেল। বুঝতে পারলাম? এই যে সাইহাবে এখানে টিওআই নাম্বারটা দিয়ে দিলে তোমার কি পেপারটা ডাউনলোড হয়ে যাবে। এটাই বলছি, আর কিছু বলিনি। তো এই হলো আপাতত অবস্থা। রাহিল, আমি কি কিছু বাদ দিলাম? মিস আমরা গ্রুপ কি নিজেদের মতো করে ফর্ম করব? আচ্ছা এটা রাহিল বলুক। রাহিল, ওরা কি জি। গ্রুপ নিজেদের মতো ফর্ম করবে? মোস্ট অফ দ্য টাইমে যেটা করে, কারণ আমরা তো 4টা গ্রুপ করতে চাই আর কি নরমালি, আমাদের সেটআপ ওয়াইজ আর কি। ইন কেস যদি আল্লাহ যদি রহমত থাকে, যদি করোনা পরিস্থিতি ভালো হয়, ভার্সিটি যখন ওপেন করবে তখন আমাদের ফেস টু ফেস ক্লাসের কথা চিন্তা করে আমাদেরকে গ্রুপটা করতে হবে আর কি। হুম। যেহেতু আমাদের সেটআপ 2টা আর কি বেসিক্যালি ল্যাবে, হুম। সো 4টার বেশি গ্রুপ করলে কেন ঝামেলা হয় আর কি। মানে অড নাম্বার গ্রুপ করা যাবে না, ইভেন করতে হবে। 4টা গ্রুপ করব। তো হুম। নরমালি রুল ওয়াইজই করা হয় আর কি। আর যদি মানে কোনো যদি রোল নাম্বার স্টুডেন্ট, ওয়াইজ। হ্যাঁ রুল নাম্বার ওয়াইজ। ওকে। আর যদি কেউ এক্সট্রা বেশি মানে এক্সট্রা থাকে, যেমন 21 জন, লাস্টের গ্রুপে হয়তো 6 জন থাকবে এরকম। আচ্ছা। এটা নিয়ে কোনো ঝামেলা হয় না। মানে 6 জন 7 জন হইলেও কোনো ঝামেলা হয় না, কারণ ল্যাবেও আমরা ওইভাবে দেখার জন্য সুযোগ দিই। আর এখানে তো অলরেডি সব তো অনলাইনেই হবে, ভার্চুয়ালি হবে, তো এখানে তো প্রবলেম হবেই না। হুম। আর এছাড়াও আপনাদের যেরকম ভিডিওগুলো করেছি, আমার মনে হয় না আপনাদের ভিডিও দেখলেও আপনারা খুব কম বুঝবেন। আমার কাছে তো মনে হয়েছে ভিডিও দেখে আরো ভালো বুঝবেন। আমি জানি না, আপনারা দেখেন ভিডিও একটা দেখেন, দেখলেই বুঝবেন আসলে ইকুইপমেন্টেরও মানে যে আমরা যে বলি না যে না আচ্ছা ল্যাবে করলে, হ্যাঁ ডেফিনেটলি সামনাসামনি করার তো কোনো বিকল্পই নাই, কিন্তু অনলাইনেও যে খুব বাজে অবস্থা তা কিন্তু না। দেখেন প্রথম ল্যাবটা দেখেন, দেখলে আমার মনে হয় ভালো হবে বা আইডিয়া আর একটু ক্লিয়ার হবে। বুঝা গেল? পাওয়ার সিস্টেম ল্যাবে খুব একটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এই ল্যাবের সেটআপ মানে খুবই কম আর কি। তো আসলে নরমালি যেহেতু 400 ভোল্টে ম্যাক্সিমাম টাইমে কাজ করতে হয়, নরমালি আমরা স্টুডেন্টকেও এনকারেজ করি না ওখানে সরাসরি কাজ করার জন্য। ক্লাসে গেলে যেটা হয় হয়তো কাছ থেকে দেখা যায়, আর এখানে যতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় মানে হয়, কোনোটাই আসলে এমন না যে অজানা। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেমন মাল্টিমিটার থেকে ওয়াট মিটার, তারপরে বিভিন্ন ধরনের লোড, রেজিস্টিভ লোডের ব্যাংক, ক্যাপাসিটর ব্যাংক, ইন্ডাক্টর ব্যাংক,
অলরেডি তোমরা মেশিন ল্যাবে সবাই দেখে আসছো। তারপর ইন্ডাকশন মোটর, জেনারেটর, তারপর সিনক্রোনাস মেশিন, এগুলো সবকিছু জানা আছে। সো এখানে জাস্ট সবকিছু ইমপ্লিমেন্টেশন 4-1 এ, তেমন 4-1 কঠিন কোনো আসলে কিছু না। মজার কেন লাগে তোমরা দেখো, আজকে তো থিওরিও তো পড়লা, মানে নতুন কিছু কিন্তু না, জাস্ট কি পুরান জিনিসগুলোকেই তুমি নতুন ভাবে অ্যাপ্লিকেশন ওয়াইজ করতেছো, তাই না? মানে কাজটা কিন্তু যে খুব বেশি তোমাদের একদম নতুন কাজ, কিছুই বুঝতেছি না এরকম কিছু না। টপিক গুলো একদম সবই পুরানো, জাস্ট এখন তুমি এটা একদম মানে প্র্যাকটিক্যাল লেভেলে গিয়ে কাজ করতেছো এই। আর ওই যে বললাম যে ল্যাবেও যেরকম ভিডিও করা হয়েছে, প্রথম ভিডিওটা দেখলে তোমাদের মনে হবে, বুঝবা হয়তো যে প্রতিটা ল্যাবের ভিডিওই দেখলে বুঝবা যে একদম তুমি সামনাসামনি থাকলে যেরকম হতো, আমার মনে হয়েছে সেরকম, তাই না রাহিল? ল্যাবের ভিডিও গুলো এরকম করে করা হয়েছে জি, প্রত্যেকটাই, ক্লোজ শট নেওয়া আছে, একদম সবগুলো দেখতে ক্লোজ পারো। শট। ইভেন ডাটা তোমরা নিজেরাই নিতে পারবা, ডাটা আমাদেরও নিয়ে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছো? সো আর আচ্ছা রাহিল, আমরা কি ওদের ভিডিও আগে দিয়ে দিব নাকি ক্লাসে এসে ছেড়ে দিব, কোনটা বেটার হবে? আপু ওরা ক্লাসেই দেখুক আর কি আপাতত। আচ্ছা তো ওইটা হইলে ভালো হয়, মানে জাস্ট ইমিডিয়েট ইন্টারাকশনটা হবে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা তো যেটা জানি যে আসলে ওরা আগে দিলেও ওই একই কথাই থাকবে, দেখবে না, ক্লাসে এসে ওয়েট করবে। সো ইমিডিয়েট ইন্টারাকশনটাতে মনে হয় ওদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা ল্যাবের টাইমে ল্যাবের ভিডিও গুলো দেখবো, ঠিক আছে? ল্যাবে এসে যে ল্যাবের ভিডিওটা ছেড়ে দিব, আপনারা দেখবেন, প্রশ্ন করবেন, ইয়ে করবেন, তখন করলে মনে হয় জিনিসটা ভালো হবে। শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য হচ্ছে, ডাটা নেওয়ার জন্য হচ্ছে এক্সপেরিমেন্টের সেটআপের যে ভিডিওটা ওটা আমরা দিয়ে দিব গ্রুপে। হুম কিন্তু যে থিওরিটা সেটা যদি আমরা আগে দিয়ে দিই, তোমাদের যেটা এখন যেটা প্রবলেম হচ্ছে যে অনলাইন ক্লাসে যে তোমরা লিখতে চাও না। তো আমরা ভিডিওগুলো এমন ভাবেই বানাচ্ছি, আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার আছি, যাতে তোমরা আমরা যখন ভিডিওটা প্লে করব ওখান থেকে দেখে দেখে যেন লিখতে পারো, ওই সুযোগটা তোমাদেরকে দেওয়া হবে, ওখানে যথেষ্ট স্পেস পাবা। বাট কষ্ট করে যদি না লিখো, মানে এটা আসলে তোমাদের জন্য অনেক খারাপ হবে, তোমরা এই লুজার হবে। না না, এই ব্যাচের বাচ্চারা লক্ষ্মী আছে, তাই না? আমি তো খুবই খুশি, সব সিনসিয়ার বাচ্চারা আছে, পারবে ইনশাল্লাহ, ভালোই হবে। ঠিক আছে, তো এই তো। আর কোনো কিছু রাহিল, আমি কিছু বাদ দিলাম? যেহেতু না আমি আপু, এটারে যথেষ্ট বলা আছে এখানে। এবার প্রথম নিচ্ছি, তো রাহিল স্যার একটু আগে নিচ্ছে, অনেকদিন পর আমি ডিপার্টমেন্টে ব্যাক করছি, এটা আমি ওদের সাথেও সেটাই শেয়ার করলাম, যে এই জন্য কিছু বাদ দিলাম কিনা রাহিল। না আপু, মোটামুটি স্যার সবকিছুই কভার হয়ে গেছে, আর ওদের প্রশ্ন থাকবেই, হুম, প্রশ্ন থাকলে আমরা ক্লিয়ার করে দিব। হ্যাঁ বলো, তোমাদের কোনো স্যার প্রশ্ন? আমরা পেপারের যেটা বললেন স্যার, এটাও কি স্যার রোল ওয়াইজ গ্রুপ করতে হবে নাকি স্যার ইচ্ছা মতো করা একটাই যাবে? গ্রুপ থাকবে, একটাই গ্রুপ থাকবে, সে আমি যেটা প্রথমে মেনশন করেছিলাম, একটাই গ্রুপ থাকবে, সেখান থেকে ল্যাব রিপোর্টও আসবে, পেপার রাইটিংও আসবে এবং সফটওয়্যার প্রজেক্ট আসবে, এখান থেকে কোনো চেঞ্জ হবে না। আমরা রুল ওয়াইজ নেক্সট ক্লাসে আমরা বলে দিব না, কোনো সমস্যা নেই, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। জি স্যার। আর মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, তোমরা যেটা করো যে রিয়েটদেরকে একটা ইয়েতে ফেলে দাও, সো এটা সমস্যা হয়। মানে তোমরা তো নিজেদের মতো করে ফ্রেন্ডশিপ আছে অনেকদিন ধরে যারা রেগুলার, কিন্তু রিয়েটরা মাঝে মাঝে সাফার করে। সবগুলা রিয়েট, সবাই রিয়েট যখন একসাথে হয়ে যায়, কারণ ওদের ভিতরে আবার কমিউনিকেশন একটু কম থাকে, সো ওরা একটু সাফার করে। সো ওইটা আমরা হিসাব করে তোমাদের যেটা ভালো হয় সেটাই করবো আর কি। সমস্যা হওয়ার কথা না, গ্রুপ এটা সিম্পল। আর একই গ্রুপ থাকলে তোমাদেরই তো সুবিধা, সবগুলো কাজকে একদম তোমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করে ফেলবা। হ্যাঁ, গ্রুপে এরকম কাজ করো না যে আমি একা খুব অনেক কাজ করছি, বাকি গ্রুপ মেম্বাররা করছে না, দরকার নাই, প্রত্যেকে কাজ ভাগ করে নাও, কাজ ভাগ করে প্রত্যেকের কাজ নিয়ে নাও, আস্তে আস্তে করে। একই গ্রুপ থাকলে একইভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে। গ্রুপ যদি তুমি বারবার শাফল করো, একবার এই গ্রুপে গিয়ে কাজ, একবার ওই গ্রুপে গিয়ে কাজ, হবে না। বরঞ্চ নিজেদের গ্রুপ, কারণ তুমি দেখতেই পাচ্ছ ল্যাব রিপোর্ট থেকে শুরু করে সবই তোমার গ্রুপের। সো একটা ভালো গ্রুপে থাকা বা একটা গ্রুপে থাকাটাই তোমার জন্য সব দিক দিয়ে সুবিধার। ল্যাব রিপোর্ট থেকে শুরু করে তোমার পেপার রাইটিং বলো বা সফটওয়্যার কাজে বলো, সবই একটা গ্রুপে থাকো। আর আমি আর তোমাদের স্যার তো আছি হেল্প করার জন্য, ঠিক আছে? গ্রুপটা ওদের হাতে দিলে যেটা সমস্যা হয়, না মানে প্রায় সময় আমরা দেখা যায় আমরা ওরা ওই হচ্ছে ভালো স্টুডেন্ট গুলো একসাথে গ্রুপ করে ফেলে। আচ্ছা, না আমরা আবার রোল ওয়াইজ গ্রুপ ভাগ করে দিই, সেটাই তো ভালো। তোমরা তো 4-1-এ, তাহলে এতদিন তো একই গ্রুপে তো আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে না? এখন বরঞ্চ ফ্রেন্ড গ্রুপে নিলেই সমস্যা, রোল ওয়াইজই গ্রুপ করো, কাজ ভালো হবে, বুঝছো? ঠিক আছে না? Yes, ma'am. ইয়েস ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা রাহিল, তাহলে কি আর কিছু বলবা? না, অলরেডি সবকিছু মেনশন করা হয়ে গেছে। আর জাস্ট একটা কথা অ্যাড করি, যেটা আমার লাস্ট সেমিস্টার এক্সপিরিয়েন্স, যে তোমাদের অনেকের একটা আইডিয়া কাজ করে যে
অনলাইন এক্সামে ভালো করাটা খুব ইজি। হ্যাঁ, আমিও মনে করি যে ইজি। এখানে তোমাদের যতগুলো অ্যাসেসমেন্ট মেথড আছে তার মধ্যে সবার লাস্টে 20% মার্কস থাকে হচ্ছে ল্যাব রিটেনে। তো লাস্ট সেমিস্টার যেটা হচ্ছে ফেল কেউ করে নাই এবং এ প্লাসের সংখ্যাও খুবই কম। খুবই কম বলতে অন্যান্য ল্যাবের সাথে যখন তোমরা কম্পেয়ার করছিলে বারবার করে যে স্যার অমুক ল্যাবে 100 জনের ভিতরে 50 জন পেয়েছে, 60 জন পেয়েছে, এরকম একটা কম্পারেটিভ অ্যানালাইসিস তোমাদের ভিতরে ছিল। কিন্তু আমাদের এখানে যেটা ছিল এভারেজ রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু এ প্লাস কম ছিল। কারণ রিটেনে তোমরা খারাপ করছো। ম্যাডাম তোমাদের যেটা বলে দিয়েছেন যে এমসিকিউ থাকবে বাট শাফেল করা থাকবে এবং ওখানে মাল্টিপল অ্যান্সার থাকবে একটা কোশ্চেনে। সো তুমি যদি ভালো প্রিপারেশন না থাকে এবং ম্যাডাম যখন থিওরি পড়াবে, আমরা যখন ল্যাবে পড়াবো, ওগুলো সম্পর্কে যদি তোমাদের ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু সবাই খারাপ করছে হচ্ছে রিটেনে। রিটেনে খারাপ করাতে এ প্লাস এর ম্যাগনিটিউডটা কমে গেছে বাট এভারেজ রেজাল্ট অনেক ভালো ছিল। তুমি এভারেজ রেজাল্ট মানে এমনিতেই ভালো হবে এখানে। যে পরিমাণ অপশন আছে গ্রুপেই তো তোমাদের 30% 40 মার্কসের মার্কস চলে আসে। আর বাকি যেগুলো ইন্ডিভিজুয়ালি পারফর্ম করতে হয় সেখানে ল্যাব রিটেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি আশা করব যে ওইটাকে ভালো করতে হইলে থিওরি এবং সেশনালে দুইটাতে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। স্যার লাস্টের এমসিকিউটা কি সেন্ট্রালি হবে নাকি আলাদা আলাদা? সেন্ট্রালি হবে প্রত্যেকটা সেকশনের একসাথে কনভিনিয়েন্ট টাইমে এবং ওখানে করা হবে, আমরা অ্যানাউন্স করে দিব এবং এট সেম টাইম শুরু হবে, সেম টাইমে শেষ হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। আর রিপোর্ট রাইটিং নিয়ে প্রয়োজনে আমরা আরো ডিটেলস আলাপ করব। তোমরা জাস্ট নিজেরা একটু ওটা পড়ার চেষ্টা করো। অলরেডি তোমাদের সব ধরনের ম্যাটেরিয়ালস গ্রুপে আপলোড করা থাকবে, রিপোর্ট রাইটিং স্টাইল প্লাস একটা এক্সাম্পল দেয়া থাকবে। এবং আমি ওখানে আমরা যখন ওটা আপলোড করব তখন বলে দিব যে ইন্ট্রোডাকশন কয় পেজ লিখতে হবে তোমাদের সুবিধার্থে এবং লিটারেচার রিভিউ কতটুকু হইলে ভালো হয় তোমাদের ছোট রিপোর্ট রাইটিং এর জন্য এবং মেথোডোলজি কত পেজ এবং সবগুলা বলে দিব আর কি। সো ওখান থেকে ওটা ফলো করে তোমরা লিখতে পারবা আর কি। ম্যাটেরিয়াল সবকিছু তোমরা গ্রুপে অ্যাভেলেবেল পাবা। আমরা আরেকটু ডিটেল আরেকটু তো মানে পেপারের যে ফরম্যাটটা বা যে ইয়েটা লিখবে সেটা আমরা আরো ডিটেল তোমাদেরকে জানাই দিব, সেটা সমস্যা নেই। শুধু এখন যেটা করো তোমরা একটু, এখন তো যেহেতু তোমাদের ওয়ার্কলোডটা কম, তাই না, পড়ার প্রেশারটা কম না ক্লাসে, এখন তো খুবই কম, পরীক্ষা টরীক্ষা কিচ্ছু নাই, এখনই তোমাদের বেস্ট টাইম একটু বসে বসে সার্চ করো যে কি নিয়ে লিখতে চাচ্ছ বা কি নিয়ে কাজ করতে চাচ্ছ। তাহলে আর তোমাদের পরবর্তীতে গিয়ে প্রেশারটা পড়বে না। আর ওই যে স্যার যেটা বললেন যে ল্যাব রিটেনে যেটা সমস্যা হয়, তোমরা ভাবো কি যে আমরা একসাথে পরীক্ষা দিলে মনে হয় আমাদের ইয়েটা ভালো আসবে, কিন্তু ওই একসাথে দিতে গিয়ে দেখা যায় যে ভুলটা ওখানেই করো। একের এর অ্যান্সার সবাই একের এ অ্যান্সার দিচ্ছ, কিন্তু তোমার একের এ আর আরেকজনের একের এ কিন্তু সেম হবে না। বুঝতে পেরেছো? লাস্ট সেমিস্টার এটাই ভুল করছে, কারণ ওখানে 20টা কোশ্চেন ছিল এবং 20টাতে 4টা থেকে 5টা করে অপশন ছিল এবং তুমি 20 এবং 4-এর এটা যদি কম্বিনেশন করো তুমি দেখো কতগুলো কম্বিনেশন পসিবল। তো ওখানে তুমি দুইজন পাশাপাশি বসে পরীক্ষা দিলে তুমি ভুল করবা। আর সময় পাওয়া যায় না তো, ধরো 20 মিনিটে ম্যাক্সিমাম 25 মিনিট দেয়া হবে, কারণ রাইট, এমসিকিউ হ্যাঁ তো 30 মিনিটস 30 মিনিট। 30 তুমি মিনিট দেখতে এর গেলেও বেশি। তখন দেখতে গেলেও তোমার দেখা যাবে যে তখন টাইম এমনিই কনজিউম হচ্ছে। সো তুমি চাইলেও ধরো 10টা ঠিক করার উদ্দেশ্যে যদি কারো পাশে বসো, দেখা যাবে তুমি এই দিক দিয়ে আরো তোমার আরো বেশি তুমি লুজ করতেছো। সো এই কাজটা করা যাবে না, এই জন্য প্রথম থেকে। আর 4-1 এর পড়া অনেক ইজি, অনেক ইজি, অনেক মজার যদি তুমি পড়াশোনা করো। আর যদি তুমি পড়াশোনা না করো আসলে তো তোমার কাছে এবিসিডিও কঠিন, সত্যি কথা, তাই না? তো পড়তে হবে, এটাই হলো মেইন কথা। আর যেহেতু বড় হয়ে গেছো সুতরাং পড়াশোনাটা বাড়াইতে হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে বড় হয়ে গেছি সো পড়াশোনা তো আমার এখন আর করা লাগবে না। ঠিক আছে? বোঝা গেল? ল্যাবে কি ভয় পেলা সবাই? চুপ হয়ে গেল মনে হলো সবাই। ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ নেহাল বলেন, হাত তুলেছেন। ম্যাম আমাদেরকে যে টপিক গুলা কি সবাইকে আলাদা আলাদা করে দিবেন নাকি আমরা নিজেদের মতো গুলো টপিক নিব? কারণ এমন হইতে পারে যে দুইটা টিম বাই চান্স একই টপিক নিয়ে কাজ করা শুরু করলো, ফর এক্সাম্পল স্মার্ট গ্রিড। দেখা গেল যে এট দ্য এন্ড দুই তিনটা টিম স্মার্ট গ্রিড নিয়ে কাজ করা শুরু করছে, পরে দেখা যাবে মিস যে একটা মানে সিমিলারিটি দেখা যেতে পারে স্যার, না এরকম না, কিছু। স্মার্ট গ্রিডের তো কাজের তো লাইন আলাদা অনেক। তুমি স্মার্ট গ্রিড তো মানে ছোট লাইন না। স্মার্ট গ্রিডে কেউ পাওয়ার নিয়ে কাজ করতে পারো, স্মার্ট গ্রিডে কেউ কমিউনিকেশন নিয়ে কাজ করতে পারো, কিন্তু এটা যেহেতু পাওয়ার, সো পাওয়ার নিয়েই তোমাদের কাজ করাটা বেটার হবে। যেহেতু পাওয়ার সিস্টেমের ল্যাব, সো টপিক আগে তোমরা সিলেক্ট করো, সিলেক্ট করে আমাদেরকে আগে জানাও। আর তোমাদের তো ল্যাব যখন তুমি ইয়ে করবা, এমন তো হবে না যে তুমি যেই 5টা পেপার নিয়ে কাজ করবা
আর একজন সেম 5টা পেপার নিয়েই কাজ করবে, এত কাকতালীয় ম্যাটার কিন্তু হওয়াটা ডিফিকাল্ট। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। সো তোমাদের আগে নিজেরা দেখো যে কি কি পেপার নিয়ে তোমরা ঘাটাঘাটি করো, কি কি নিয়ে কাজ করতে পারো, বুঝছো? এখানে যদি 100টা গ্রুপও থাকে তারপরও সেম হবে না। ম্যাডাম দেখাইছে, যেমন ধরো তুমি পিবি ইন স্মার্ট গিট যদি সার্চ দাও তোমার 17,000 পেপার চলে আসে, এক হবে কিভাবে? প্রশ্নে সেটাই। আসে না। আর তোমার যদি একটা পেপারের যদি রেফারেন্স পেপারটা যদি কোনো কারণে কাকতালীয় ভাবে সেম হয়, তোমার রেফারেন্স গুলো তো কখনোই সেম হবে না। সো আলটিমেটলি তোমার কাজ তো ডিফারেন্ট হবেই, এবং রাইটার যেহেতু ডিফারেন্ট, সো কাজ অবশ্যই ডিফারেন্ট হবে। এবং টাইটেলও কখনো এক হইতে পারে না। দুজনের মাথায় কি সেম টাইটেল আসতে পারে? আসতে পারে না। আর যদি প্ল্যাগারিজম না করো, আর প্ল্যাগারিজম করলে কিন্তু ওই যে বললাম যে তোমরা যেহেতু 4-1-এ উঠেছো, সুতরাং তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু প্ল্যাগারিজম সফটওয়্যার দিয়ে টেস্ট করা হবে। এবং ইউনিভার্সিটিতে কিন্তু এখন তোমার প্ল্যাগারিজম চেকার সফটওয়্যারই চলে আসছে, সো ওইটা দিয়েই কিন্তু আমরা চেক করব। তো এই জন্য কিন্তু হচ্ছে ধরো ম্যানুয়াল হবে না জিনিসটা, জিনিসটা কিন্তু তোমার একদম সফটওয়্যারে কত পার্সেন্ট তোমার কপি বা কত পার্সেন্ট, ইভেন তুমি নিজের মানে আরেকজনের পেপারও যদি তোমার ফ্রেন্ডেরও না, ধরো যার পেপার তুমি কপি করছো বা যার পেপার থেকে তুমি লিখছো, তার পেপার থেকেও কিন্তু তোমার 30%-এর উপরে যদি তোমার সেম হয় তাহলে সেটা কিন্তু প্ল্যাগারিজমে ধরা খায়। হ্যাঁ, তো 30%-এর উপরে যাওয়া যাবে না। তো এই জন্য হচ্ছে তোমাকে লেখার সময় খুব সাবধানে, তুমি কিন্তু মোটামুটি ধরো 4 মাস তো পাবাই একটা কাজ। 5টা পেপার তোমরা যদি গ্রুপে 5 জন থাকো, তাহলে সেটা 5টা পেপার তুমি এরকম ধরো 3-4 মাসে রেডি করতে পারবা না? এটা কি হওয়া উচিত? পারবা আশা করি। এবং ওই কপি জাস্ট তোমরা নিজেরাই বুঝবা যে কপি করা যাবে না, আর ওই সফটওয়্যারে ঢুকালে সফটওয়্যারেই বোঝা যাবে। তোমাদের কি টার্নিটিনের ইয়ে দিয়েছে, অ্যাক্সেস দিয়েছে প্ল্যাগারিজম চেকের সফটওয়্যারে? না ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, নাহলে আমাদের কাছে তো আছেই, তোমরা চাইলে ইয়ে করতে পারো। ওগুলাতে দিয়ে তুমি ওই যে ওই সিমিলারিটি ইন্ডেক্স বলা হয় ওইটাকে মনে হয়, তোমার ওইটা দেখে ওখানে তুমি প্ল্যাগারিজম চেক করতে পারো। সো ওইটা করা যাবে না, প্ল্যাগারিজম করা যাবে না। হ্যাঁ, 30%-এর নিচে থাকতে হবে ওইটা। সো যার থেকেই কপি করো না কেন, তার থেকে নিয়ে তুমি মেইন জিনিসটা হয়তো নিলা, কিন্তু কথাবার্তা সব প্যারাফ্রেজিং করে তোমাকে লিখতে হবে, অথবা লাইন সেম টু সেম হওয়া যাবে না। হ্যাঁ, এগুলোর কিছু নিয়ম আছে। সো ওগুলো আস্তে আস্তে তোমরা আগে 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 নিজেরা সিলেক্ট করো যে কোন কোন পেপার নিয়ে কাজ করতে পারো বা টপিক কি হতে পারে। লেটেস্ট দেখো, লেটেস্ট 4-5 বছরের কাজ দেখো, কি কি কাজ হয়েছে, সেই কাজ নিয়ে একটু আগাও, দেখো কি হয়। বুঝছো? D1-এ তো ধরো আমরা কত 25 জনের মতো আছি বা 21 জনের মতো আছি। সো কত হবে যদি 4টা গ্রুপ করি? 5 জন 5 জন 6 জন হতে পারে, তাই না? বুঝতে পেরেছি? আর কারো কোনো প্রশ্ন? আর কেউ কিছু বলবা? মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন বুঝেছি, কাজ বুঝেছি, আর কিছু আর কিছু বলার নাই? তাহলে কি শেষ করে দিব? জি ম্যাম। ওকে রাহিল, তাহলে শেষ করে দিলাম। জি শিওর। ওকে, ঠিক আছে বাবা, ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।